হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আমি ডক্টর জাদু, আমি একজন কনসালটেন্ট প্যাথোলজিস্ট। আমার এই চ্যানেলে আমি সবসময় চেষ্টা করি আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যাকে অতি সহজে এক্সপ্লেন করা, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আজকে যে বিষয়ে কথা হবে সেটি হলো ওয়ান টাইপ অফ ব্লাড ক্যান্সার। এটিকে বলা হয় ক্রনিক মাইলয়েড লিউকিমিয়া বা সিএমএল। সিএমএল কি, কেন হয়, হলে কি কি লক্ষণ প্রকাশ পায়, কি কি টেস্ট করে ডায়াগনোসিস করা হয়, এর কি ট্রিটমেন্ট অপশনস আছে, সেই সমস্ত বিষয়ে আজকের এই ব্লগে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। আপনি এই বিষয়ে জানতে ইন্টারেস্টেড হলে ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমেই চলে আসা যাক যে সিএমএল আসলে কি। সিএমএল অর্থাৎ ক্রনিক মাইলয়েড লিউকিমিয়া। ক্রনিক কথাটি এই জন্য ব্যবহার করা হয় কারণ এই ডিজিজটি অনেক দিন ধরে ডেভেলপ করে, হঠাৎ করেই সাডেনলি ডেভেলপ করে না। যেমন অ্যাকিউট মাইলয়েড লিউকিমিয়ার ক্ষেত্রে ডিজিজটি খুব কম সময়ের মধ্যে ডেভেলপ করে যায়, ক্রনিক মাইলয়েড লিউকিমিয়ার ক্ষেত্রে কিন্তু ঠিক ব্যাপারটা সেরকম নয়। এক্ষেত্রে এই ডিজিজটি ডেভেলপ করতে বেশ কিছুদিন টাইম লাগে। মাইলয়েড বলতে বোঝায় মাইলয়েড স্টেম সেলস থেকে এই ডিজিজটির উৎপত্তি। আমি আগের একটি ব্লগে বলেছি যে আমাদের বোন ম্যারোতে যে প্লুরিপোটেন্ট স্টেম সেল থাকে তার থেকে দুটি বেসিক স্টেম সেল তৈরি হয়, একটি হলো মাইলয়েড স্টেম সেল আর একটি হলো লিম্ফয়েড স্টেম সেল। এই মাইলয়েড স্টেম সেলস থেকে বিভিন্ন রকম রক্তকণিকা যেমন আরবিসি, ডব্লিউবিসি এবং প্লেটলেট উৎপন্ন হয়, আর লিম্ফয়েড স্টেম সেলস থেকে লিম্ফোসাইটস উৎপন্ন হয়। তো এই যে সমস্যা, যে সিএমএল এর যে সমস্যা বা সিএমএল এর যে ব্লাড ক্যান্সারটি ডেভেলপ করে সেটি কিন্তু এই মাইলয়েড স্টেম সেল থেকে ডেভেলপ করে। এই স্টেম সেলের কিছু অ্যাবনর্মালিটির জন্য কি হয়, এই স্টেম সেল থেকে যে সমস্ত প্রিকারসার সেল উৎপন্ন হয় তাদের নাম্বার অনেক বেড়ে যায়, অর্থাৎ এদের প্রোডাকশনের হার বাড়ে। এর সাথে অ্যাকিউট মাইলয়েড লিউকিমিয়া, তার কি ডিফারেন্স? অ্যাকিউট মাইলয়েড লিউকিমিয়ার ক্ষেত্রে বা এএমএল এর ক্ষেত্রে যেটা হয়, সেখানে যে ফর্মে সেলটি বাড়ে সেটি হলো ব্লাস্ট। আমি বলেছি যে অ্যাকিউট মাইলয়েড লিউকিমিয়ার ক্ষেত্রে যে সেলটি বোন ম্যারো তথা পেরিফেরাল ব্লাডের মধ্যে অতিরিক্ত হারে চলে আসে সেটি হলো ব্লাস্ট। কিন্তু ক্রনিক মাইলয়েড লিউকিমিয়ার ক্ষেত্রে শুধুমাত্র ব্লাস্ট আসে না, ব্লাস্ট আসলেও সেটি খুব কম পরিমাণে আসে। ব্লাস্টের পরবর্তী যে ম্যাচিওর ফর্মগুলো, অপেক্ষাকৃত ম্যাচিওর যে ফর্মগুলো যেমন প্রোমাইলোসাইট, মাইলোসাইট, মেটামাইলোসাইট, এই ধরনের সেলের নাম্বার বাড়তে থাকে। তার ফলে কি হয়, প্রথমে এই অতিরিক্ত সেলগুলি প্রথমে বোন ম্যারোর ম্যাক্সিমাম স্পেস অকুপাই করে এবং তারপর আস্তে আস্তে বোন ম্যারো থেকে ব্লাডে স্পিল করে। অর্থাৎ প্রথমে বোন ম্যারোর ম্যাক্সিমাম স্পেস নিয়ে নেয়, তারপর আস্তে আস্তে ধীরে ধীরে পেরিফেরাল ব্লাডে এই ধরনের অপরিণত সেলগুলি আসতে থাকে। এবং একদম শেষের দিকে কি হয়, যে এই অপরিণত সেলগুলি কিন্তু বিভিন্ন অর্গানের মধ্যে ইনফিলট্রেট করে এবং সেই সমস্ত অর্গানেরও ড্যামেজ করতে পারে। তো এবার আমরা জানবো যে কেন হয় এই সিএমএল অর্থাৎ ক্রনিক মাইলয়েড লিউকিমিয়া কেন হয়। এই ক্রনিক মাইলয়েড লিউকিমিয়ার ক্ষেত্রে দেখা গেছে যে কজেটিভ ফ্যাক্টর সেটা খুব কমন। অন্যান্য লিউকিমিয়ার ক্ষেত্রে বিভিন্ন রকম ডাইভার্স ফ্যাক্টরস থাকে, এক্ষেত্রে একটি স্পেসিফিক জেনেটিক্যাল রিঅ্যারেঞ্জমেন্ট হয় যাকে বলা হয় জেনেটিক ট্রান্সলোকেশন। ট্রান্সলোকেশনের ক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে দুটি ক্রোমোজোমের মধ্যে কিছু পোর্শনের আদান প্রদান হয় এবং এই সিএমএল এর ক্ষেত্রে যেটা দেখা যায় যে 9th ক্রোমোজোম আর 22nd ক্রোমোজোম, 9 আর 22তম ক্রোমোজোম, এই দুটি ক্রোমোজোমের দুটি পার্ট পরস্পরের মধ্যে আদান প্রদান হয়। তার ফলে কি হয়, একটি বড় ক্রোমোজোম উৎপন্ন হয় যেটি 9 ক্রোমোজোম, আর একটি ছোট ক্রোমোজোম উৎপন্ন হয় 22তম ক্রোমোজোম থেকে উৎপন্ন হয়। তো এই যে ছোট ক্রোমোজোমটি উৎপন্ন হয় তাকে বলা হয় ফিলাডেলফিয়া ক্রোমোজোম। ফিলাডেলফিয়া ক্রোমোজোম এই জন্য বলা হয় কারণ এটি ফিলাডেলফিয়াতে প্রথম আবিষ্কার হয়েছিল। তো এই ফিলাডেলফিয়া ক্রোমোজোম ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু এই সিএমএল বা ক্রনিক মাইলয়েড লিউকিমিয়ার জন্য দায়ী। এক্ষেত্রে কি হয়, যে ফিলাডেলফিয়া ক্রোমোজোম যখন তৈরি হয় তার ফলে সেলের বিভিন্ন টাইরোসিন কাইনেজ নামে এক ধরনের মলিকিউলস থাকে, যারা হচ্ছে যে সেলের ডিভিশন বা সেল ডিভিশন বলতে কি বোঝায়, বিভাজন, যে কোষ বিভাজনের সাথে তারা যুক্ত। তো যখন এই রকম এই ফিলাডেলফিয়া ক্রোমোজোম ফর্ম করছে তখন অ্যাকচুয়ালি যেটা হয়, দুটি ক্রোমোজোমের মধ্যে দুটি জিনের মধ্যে কম্বিনেশন হয় যাকে বলা হয় বিসিআর আর এবিএল। এই বিসিআর এবিএল যখন কাছাকাছি আসে তখন এই যে টাইরোসিন কাইনেজ যেটি সেলের ডিভিশনের জন্য দায়ী সেটি কিন্তু
নিজে থেকে অ্যাক্টিভেটেড হয়ে যায়। তার ফলে কি হয়, সেলের ডিভিশন অনেক বেশি হারে হতে থাকে এবং তার ফলেই এই অপরিণত যে সেলগুলি বা প্রিকারসার সেলগুলি কিন্তু বেশি বেশি পরিমাণে উৎপন্ন হয় এবং এরা প্রথমে আস্তে আস্তে বোন ম্যারোকে অকুপাই করে। বোন ম্যারো যখন মোটামুটিভাবে অকুপাইড হয় তখন আস্তে আস্তে এরা কিন্তু পেরিফেরাল ব্লাডে আসতে থাকে। সুতরাং আমরা দেখলাম যে সিএমএল বা ক্রনিক মাইলয়েড লিউকিমিয়ার ক্ষেত্রে অতিরিক্ত হারে প্রিকারসার সেলস উৎপন্ন হয় এবং তারা প্রথমে বোন ম্যারোকে দখল করে, তারপর আস্তে আস্তে পেরিফেরাল ব্লাডে আসে এবং এর জন্য কিন্তু এই ক্রনিক মাইলয়েড লিউকিমিয়ার বিভিন্ন রকম সাইন সিমটমস ডেভেলপ করে। প্রথম দিকে যেটা হয় যে যেহেতু আগে জানিয়ে রাখি যে এই যে ক্রনিক মাইলয়েড লিউকিমিয়া এটি কিন্তু এর প্রেজেন্টেশন অতটা অ্যাকিউট নয়, অর্থাৎ সাডেনলি ডেভেলপ করে না, এটা ডেভেলপ করতে অনেক টাইম নেয়। তো অনেক ক্ষেত্রেই দেখা যায় কোনো স্পেসিফিক সিমটম ছাড়াই হয়তো এই ডিজিজটি ডায়াগনোসিস হয়েছে। অন্য কোনো কারণে যদি একটি কমপ্লিট ব্লাড কাউন্ট করা হয় অনেক ক্ষেত্রে কিন্তু সেই ডিজিজটি ওই রকম ভাবেই ধরা পড়ে। হ্যাঁ, হয়তো অন্য কোনো সমস্যা আছে তার জন্য একটি কমপ্লিট ব্লাড কাউন্ট করা হয়েছে, সেই ব্লাড কাউন্ট করতে গিয়ে দেখা গেছে যে তার পেরিফেরাল ব্লাডে এরকম প্রিকারসার সেলসে ভর্তি। তার থেকে পরবর্তীকালে ডায়াগনোসিস করা হয় যে ক্রনিক মাইলয়েড লিউকিমিয়া হয়েছে। তো এরকম অ্যাসিমটোম্যাটিক কেসেস কিন্তু বেশ কিছু পাওয়া যায়। আর সিমটমস যে ক্ষেত্রে অ্যাপিয়ার করে সেক্ষেত্রে হিমোগ্লোবিন কমে আসে, হিমোগ্লোবিন কমে আসার জন্য উইকনেস থাকে, সামান্য চলাফেরা করলে হাঁপিয়ে যায়, শ্বাসকষ্ট, এরকম সমস্যা ডেভেলপ করতে পারে। বোন পেইন হতে পারে, বোনের মধ্যে যেহেতু এই ধরনের অ্যাবনর্মাল সেলসগুলি বেশি পরিমাণে থাকে তার জন্য বোন পেইন হতে পারে। আরেকটি অর্গান আছে যেটি খুব কমনলি ইনভলভড হয় এই ক্রনিক মাইলয়েড লিউকিমিয়ার ক্ষেত্রে, সেটি হলো স্প্লিন বা প্লিহা। এই স্প্লিন বা প্লিহার কিন্তু সাইজ অনেক বেড়ে যায়। স্প্লিন সাধারণত আমাদের পেটের বাঁ দিকে লেফট আপার কর্নারের দিকে থাকে এবং এই স্থানে যেহেতু স্প্লিন থাকে, স্প্লিনের সাইজ বাড়ার জন্য এই জায়গাটায় একটা হেভিনেস তৈরি হতে পারে এবং সামান্য খাবার দাবার খেলে তারপরে কিন্তু পেট ভরে আসতে পারে। সুতরাং এটি হয় স্প্লিনের সাইজ বেড়ে যাওয়ার জন্য, এবং স্প্লিনের সাইজ বেড়ে গেলে সেক্ষেত্রে হয়তো স্টামাকের উপর কম্প্রেশন হয়, তার ফলে অল্প খাবার খেলেই পেট ভরে যায় এবং পেটের বাঁ দিকে একটা হেভিনেস থাকতে পারে এবং হালকা ডাল পেনও অ্যাপিয়ার করতে পারে। এছাড়া আরেকটি সিমটম ডেভেলপ করতে পারে, সেটি হচ্ছে যে রাত্রের দিকে ঘাম হতে পারে এবং রেকারেন্ট ইনফেকশন, ফিভার, এই ধরনের সমস্যাগুলিও কিন্তু থাকতে পারে। তো এইরকম মোটামুটি বেশ কিছু সাইন সিমটম দেখা যায় এই ক্রনিক মাইলয়েড লিউকিমিয়ার ক্ষেত্রে। এবার আমরা জানবো সংক্ষেপে যে এর জন্য ডায়াগনোসিসের জন্য কি করা যেতে পারে। ডায়াগনোসিসের জন্য প্রথমেই যে টেস্টটি করা হয় সেটি হলো কমপ্লিট ব্লাড কাউন্ট। কমপ্লিট ব্লাড কাউন্টে দেখা যায় যে পেরিফেরাল ব্লাডে বিভিন্ন ইম্যাচিওর ফর্মস অফ ডব্লিউবিসি এসছে এবং সেখানে হয়তো সামান্য পরিমাণে ব্লাস্টও থাকতে পারে। আর এরপরে এটাকে কনফার্মেশনের জন্য বিভিন্ন রকম ক্যারিওটাইপিং, জেনেটিক অ্যানালিসিস, পিসিআর, ফিশ, এই ধরনের টেস্ট করা হয়। এই পিসিআর ফিশের মাধ্যমে কিন্তু ওই BCR-ABL যে ফিউশন প্রোটিন যেটি ফিউশন জিন যেটি থাকে তাকে ডিটেক্ট করা হয়। এরকম বেশ কিছু টেস্ট করা যেতে পারে। এছাড়া কিছু ক্ষেত্রে বোন ম্যারো অ্যাসপিরেশন বা বায়োপসিও করা যেতে পারে। এবার চলে আসি যে এই সিএমএল এর স্টেজের ব্যাপারে। সিএমএল ডিজিজটির 3টি স্টেজ আছে। ফার্স্ট স্টেজ, যেটা মোটামুটি ভাবে অ্যাসিমটোম্যাটিক বা খুব কম সিমটম থাকে, সেটি হলো যে ক্রনিক ফেজ। ক্রনিক ফেজের ক্ষেত্রে অতটা সিভিয়ার হয় না ডিজিজ। এরপরে আস্তে আস্তে যখন এই বোন ম্যারোর মধ্যে ব্লাস্টের পার্সেন্টেজ আস্তে আস্তে বাড়তে থাকে তখন প্রথমে অ্যাপিয়ার করে হচ্ছে অ্যাক্সিলারেটেড ফেজ, এবং অ্যাক্সিলারেটেড ফেজ ক্রস করে গেলে পরবর্তীকালে ব্লাস্ট ফেজ অ্যাপিয়ার করতে পারে। সুতরাং সিএমএল এর 3টি ফেজ, ক্রনিক ফেজ, অ্যাক্সিলারেটেড ফেজ এবং ব্লাস্ট ফেজ। তো এরপরে আমরা দেখব যে এর ট্রিটমেন্টে কি কি অপশন আছে। সিএমএল এর ট্রিটমেন্টে কিন্তু রিসেন্টলি অনেক বেশি ডেভেলপমেন্ট হয়েছে এবং আগে যেভাবে সিএমএল এর ট্রিটমেন্ট হতো তার থেকে এখন কিন্তু ট্রিটমেন্ট রেসপন্স অনেক ভালো। কিছু স্পেসিফিক টার্গেটেড থেরাপি এসছে, যেই থেরাপি আসার পর থেকে কিন্তু সিএমএল এর ক্ষেত্রে ট্রিটমেন্টের রেসপন্স আগের থেকে অনেক ভালো হয়েছে। আমি আগে যেটা বললাম যে সিএমএল এর ক্ষেত্রে একটি মানে যে টাইরোসিন কাইনেস থাকে সেটি কিন্তু অটো অ্যাক্টিভেটেড হয়ে থাকে। তার ফলে কি হয়, সেল কন্টিনিউয়াসলি ডিভাইড করতে থাকে। এই যে টাইরোসিন কাইনেস, তার এগেনস্টে যদি কোনো ইনহিবিটর ইউজ করা যায় তাহলে কিন্তু এই ডিজিজটিকে প্রপারলি ট্রিট করা যায়। এই টাইরোসিন কাইনেস ইনহিবিটর যার মধ্যে খুব কমনলি ইউজড হয় ইমাটিনিব ছাড়াও নিলোটিনিব, ডাসাটিনিব, এরকম আরো বেশ কিছু
টাইরোসিন কাইনেজ ইনহিবিটর এসেছে যারা কিন্তু খুব সাকসেসফুলি এই ডিজিজটিকে কন্ট্রোল করছে। এবং আরও একটি বৈশিষ্ট্য হচ্ছে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলি ওরাল ড্রাগ এবং ট্যাবলেট হিসাবে খাওয়া যায়, সেক্ষেত্রে পেশেন্টের কমপ্লায়েন্সও অনেক বেটার হয়। তো এই ইমার্টিনিব ইউজ করার পর থেকে সিএমএল এর ক্ষেত্রে কিওর রেট কিন্তু অনেকটাই ভালো, প্রায় 80 থেকে 90% ব্যক্তি কিন্তু সিএমএল হওয়ার পরে এই মেডিসিন নিয়ে একটা মোটামুটি স্বাভাবিক লাইফ কিন্তু লিড করতে পারেন। আর আরেকটি অপশন আছে, সেটি খুব কম ক্ষেত্রে ইউজ করা হয়, সেটি হলো বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন। সেটি খুব কমনলি ইউজ করা হয় না, কারণ এখন যেহেতু এই টাইরোসিন কাইনেজ ইনহিবিটর ড্রাগসগুলি চলে এসছে, এদের রেসপন্স এতটাই ভালো যে সিএমএল এর ক্ষেত্রে সবসময় হয়তো এই বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করার প্রয়োজনও হয় না। তো আজকের ব্লগে আমরা জানলাম যে সিএমএল কি, কেন হয়, এর কি কি সাইন সিমটমস আছে, কিভাবে ডায়াগনোসিস করা হয়, ট্রিটমেন্ট অপশনস কি কি আছে। তো আপনি যদি এই চ্যানেলে নতুন হন, চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক দিতে ভুলবেন না, এবং যদি ভিডিওটিকে ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটিকে আপনি আপনার বন্ধুদের সাথে সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করতে পারেন। আর আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটারে আমাদের পেজগুলি আপনি ফলো করতে পারেন আমাদের রিসেন্ট আপডেটগুলি পাওয়ার জন্য। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড স্টে ফিট, বি হেলদি। থ্যাংক ইউ।